হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 27। এর আগে আমাদের আরও 26টা ক্লাস হয়ে গেছে। যারা এর আগের 26টা ক্লাস দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি ভিন্ন পৃষ্ঠতলের অসামঞ্জস্যপূর্ণতাকে কি বলা হয়ে থাকে? ঠিক আছে, কি বলেছে? তো দুটো ভিন্ন পৃষ্ঠতলের যে অসামঞ্জস্যতা থাকে তাকে কি বলা হয়ে থাকে? মনে করো এটা একটা পৃষ্ঠতল, মনে করো এটা কোনো একটা সারফেস, এই সারফেসের যে পৃষ্ঠতল আছে আর এই সারফেসের মনে করো যে পৃষ্ঠতল আছে, দুটোর ভেতরে যে অসামঞ্জস্যতা, অর্থাৎ এটা কিছুটা মসৃণ আর এটা কি আছে, এটা কিন্তু একটু কম মসৃণ, এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু বলা হয়ে থাকে কি? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঘর্ষণ। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ঘর্ষণ। এইবার দেখো এই যে ঘর্ষণ আছে, এই ঘর্ষণকে ইংলিশে কি বলা হয়ে থাকে? ঘর্ষণকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ফ্রিকশন। ঠিক আছে, এবার দেখো এখানে যে বল আছে, সেই বলের ইউনিট কি? বলের এসআই ইউনিট কি? বলের এসআই ইউনিট কিন্তু নিউটন, আমরা সকলেই জানি। ঠিক আছে, এইবার এই যে বলের যে সিজিএস একক আছে, সেই সিজিএস একক কি? বলের সিজিএস একক কিন্তু হয়ে থাকে ডাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী দিয়েছে আজকের 2 নম্বর কোশ্চেন, 2, 6, 3 ইলেকট্রন শ্রেণীবিন্যাসযুক্ত মৌলটি কোন গ্রুপে আছে? তো কি বলেছে দেখো, সবার প্রথম বলেছে কি? সবার প্রথম বলেছে 2, 6 আর 3। এবার দেখো আমাদেরকে কিন্তু সবার আগে জানতে হবে যে এটা কোন মৌল। ঠিক আছে, তো তুমি যদি খেয়াল করো দেখবে এখানে কি আছে, এখানে কিন্তু আছে 2, 6, এখানে একটু মনে হচ্ছে মিস্টেক আছে, এটা 2, 8, 6 হবে। ঠিক আছে, এটা কত হবে? এটা কিন্তু হবে 2, 8, 3। ঠিক আছে, এখান দ্বারা আমি একটু কারেকশন করে দিই, এটা কি হবে? এটা কিন্তু হয়ে যাবে 2, 8 আর 3। তো 2, 8, 3 ইলেকট্রন শ্রেণীবিন্যাসযুক্ত মৌলটি কোন গ্রুপে আছে? তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে এটা কোন মৌল। তো 2, 8, 3 অর্থাৎ 13 কিন্তু কার? 13 কিন্তু হয়ে যায় আমাদের যে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের কিন্তু 13 পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে। এইবার দেখো তোমাদেরকে কিন্তু আমি আগে একটা জিনিস বলেছি যে আমাদের যে গ্রুপ নাম্বার থাকে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে সেল নাম্বার থাকে কে, এল আর এম, যে সেল নাম্বার থাকে সেটা কিন্তু হয়ে যায় কোনো একটা মৌলের পিরিয়ড বা পর্যায়, অর্থাৎ সে কোন পর্যায়ে আছে। ঠিক আছে, আর যতগুলো লাস্ট সেলে যতগুলো ইলেকট্রন থাকে সেটা কিন্তু তার গ্রুপ নাম্বার আমরা বলতে পারি। তাই এখানে কি আছে? এখানে লাস্ট সেলে কিন্তু 3টে আছে, তাই এটা কত নাম্বার গ্রুপে থাকবে? তো এটা কিন্তু 3 নাম্বার গ্রুপে থাকবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নাম্বার গ্রুপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, শৈবাল কোন গোত্রের একটি উদ্ভিদ? ঠিক আছে, শৈবাল কোন গোত্রের একটি উদ্ভিদ? দেখো থ্যালোফাইটা, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা আর জিমনোস্পার্ম। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু থ্যালোফাইটা। শৈবাল কিন্তু থ্যালোফাইটা গোষ্ঠীর একটি উদ্ভিদ। মনে রাখবে এই যে শৈবাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে, বেশিরভাগ শৈবালই কিন্তু আমরা বলতে পারি প্রায় 95% শৈবালই কিন্তু এই থ্যালোফাইটা গোষ্ঠীর ভেতরেই পড়ে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু থ্যালোফাইটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, চতুর্থ পর্যায়ে কতগুলি ধাতুকল্প বা মেটালয়েড আছে? ঠিক আছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী অপশান দিয়েছে? 1 দিয়েছে, 2 দিয়েছে, 3 দিয়েছে আর 4 দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো পর্যায় সারণী আমি যদি এখানে পর্যায় সারণীটাকে ছোটো করে আঁকার চেষ্টা করি, একটা হবে, তো তোমরা দেখতে পাবে পর্যায় সারণীটা কিন্তু এইরকম হয়ে থাকে। ঠিক আছে, এই যে পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে বলেছে? যে চতুর্থ পর্যায়, অর্থাৎ এই ওপরের দিক থেকে যেগুলো কিন্তু দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বরাবর যে আমাদের শ্রেণীগুলো থাকে সেগুলোকে কিন্তু বলা হয় থাকে পর্যায়। ঠিক আছে, আর এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে কিন্তু বলা হয় থাকে গ্রুপ। তো আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলেছে চতুর্থ পর্যায়ে। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে কতগুলি মেটালয়েড বা ধাতুকল্প থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু চতুর্থ পর্যায়ে 2টি মেটালয়েড বা 2টি ধাতুকল্প থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? 1 সেকেন্ড একটু দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, বৈদ্যুতিক আধান কত কুলাম যখন সময় 60 সেকেন্ড এবং তড়িৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার? দেখো এই ধরনের আমরা কিন্তু অঙ্ক প্রচুর করেছি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলা কিন্তু কিউ ইকুয়ালস টু আইটি। ঠিক আছে, এখানে আই মানে কি? এখানে আই মানে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এখানে আই মানে কি? এখানে আই মানে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর টি মানে কি? টি মানে কিন্তু সময়। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে বা ইলেকট্রিসিটির অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে যে ইলেকট্রিসিটির অঙ্কর জন্য কিন্তু একটা জিনিস মনে রাখবে যে সময়কে কিন্তু তোমাদের সবসময় সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। যদি সময় সেকেন্ডে নাও থাকে, তোমাদেরকে কিন্তু সময়টাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এবার আমরা যদি দেখি আমাদের কোশ্চেনে কিন্তু সময়টা সেকেন্ডেই দিয়েছে, তাই আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ডাইরেক্ট শুধু ফর্মুলাটা কিন্তু এখানে পুট করতে হবে। ঠিক আছে, তো কিউ আমরা জানি না, কিউ আমাদের বের করতে হবে। টি আমরা জানি 60 সেকেন্ড, আর অ্যাম্পিয়ার কত? অ্যাম্পিয়ার কিন্তু 0.75। ঠিক আছে, এই পয়েন্টটা উঠে
একের নিচে এখানে হলো, আর এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 75 গুণ 6, এবার ক্যালকুলেশন করলে কত হবে, 5 6 30 শূন্য, হাতে হচ্ছে 3, 6 7 42, আর এদিকে 3 হচ্ছে 45, 450। আর এই যে আমাদের কিউ বা ইলেকট্রিক যে চার্জ আছে, সেই ইলেকট্রিক চার্জের ইউনিট কি, সেই ইলেকট্রিক চার্জের ইউনিট কিন্তু হয়ে থাকে কুলাম। তাই 450 কুলাম, 450 কুলাম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 20 কেজির একটি বস্তু 6 মিটার বেগে চলমান থাকলে বস্তু দ্বারা অর্জিত গতিশক্তির পরিমাণ কত হবে? তো দেখো সবার প্রথম গতিশক্তিকে কি বলা হয়ে থাকে, গতিশক্তিকে কিন্তু বলা হয়ে থাকে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা দিয়েছে। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে তোমরা সকলে জানো, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 mv²। ঠিক আছে, এইবার দেখো আমাদেরকে কিন্তু এখানে ডেটাগুলো পুট করতে হবে। তো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে কিন্তু বলেছে আমাদের 1/2 m কত বলেছে, m আমাদের কত বলেছে আমরা একবার দেখে নেব। দেখো m কিন্তু বলেছে 20 কেজি। ঠিক আছে, তো এখানে সবার প্রথমে ফর্মুলাটা লিখি mv²। এখানে কিন্তু আমাদের m বলেছে কত না, m কিন্তু বলেছে 20 কেজি, আর আমাদের যে গতি বলেছে সেটা কিন্তু কত, সেটা কিন্তু 6 এর স্কোয়ার। 6 এর স্কোয়ার মানে কত, তো আমি কিন্তু এর পরিবর্তে লিখতে পারি, এর পরিবর্তে কিন্তু এইটা লিখতে পারি। আমি পরের ইয়েতে লিখছি, তো পরের ইয়েতে যদি আমি লিখি তো হয়ে যাবে 1 2 20, আর যদি আমরা 6 এর স্কোয়ার করি, 6 এর স্কোয়ার করলে কত হয়, 6 এর স্কোয়ার করলে কিন্তু 36 হয়। তাই এখানে কত হয়ে যাবে, এখানে কিন্তু হয়ে যাবে 36। এবার যদি আমি কাটাকুটি করি, 2 দিয়ে 20কে কাটলে কত হবে 10। ঠিক আছে, আর এখানে 36-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 360 জুল। ঠিক আছে, 360 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো এই একই রকমভাবে কিন্তু তোমাদের স্থিতিশক্তির অঙ্ক বের করতে দিতে পারে। স্থিতিশক্তির ফর্মুলা কি হয়ে থাকে, স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে mgh। ঠিক আছে, mgh-টা কিন্তু স্থিতিশক্তির ফর্মুলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, একটি বস্তুর ওপর মহাকর্ষীয় বলের প্রভাবকে কি বলা হয়ে থাকে? মনে করো কোনো একটা বস্তু আছে। ঠিক আছে, দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, মনে করো এটা কোনো একটা বস্তু আছে, এটা কোনো একটা বস্তু আছে, এই যে দুটো বস্তু আছে, বা মনে করো এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার মধ্যে কি থাকে, এই বস্তুটার মধ্যে কিন্তু নিজস্ব মাস থাকে। ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা ভর বলে থাকি। ঠিক আছে, এইবার মনে করো এই বস্তুটার উপরে মহাকর্ষ কত পড়ছে, এই বস্তুটার উপরে মনে করো মহাকর্ষ বল পড়ছে 9.8। ঠিক আছে, তো এই যে কোনো একটা বস্তুর ওপরে যখন মহাকর্ষের প্রভাব পড়ে তখন সেটাকে কি বলা হয়ে থাকে, তখন সেটাকে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কি কি বলেছে, ভর বলেছে, ওজন বলেছে, বল বলেছে, শক্তি বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওজন। বস্তুর কোনো একটা বস্তুর ওপরে মহাকর্ষের যে প্রভাব, কোনো একটা বস্তুর ওপরে মহাকর্ষের যে প্রভাব তাকে কি বলা হয়ে থাকে, তাকে কিন্তু বলা হয়ে থাকে ওজন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেন, একটি সংকুচিত স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি থাকে? ঠিক আছে, একটি সংকুচিত স্প্রিং, মনে করো দেখবে যে ঘড়ির ভেতরে যে স্প্রিংগুলো থাকে, অর্থাৎ হাত ঘড়ির ভেতরে যে স্প্রিংগুলো থাকে, ঠিক আছে, স্প্রিংগুলোকে তুমি যদি কখনো ঘড়িটাকে খুলতে চাও, মানে যদি কখনো ঘড়িটাকে খুলে থাকো, তো তখন দেখতে পাবে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাকে কিন্তু অনেকটা কম্প্রেস করে চেপে কিন্তু কী করা থাকে, চেপে কিন্তু রাখা থাকে, যাতে ওই স্প্রিংটার মধ্যে কোন শক্তি সঞ্চিত হতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি। যাতে আমাদের ওই স্প্রিংটার ভেতরে স্থিতিশক্তি সঞ্চিত থাকতে পারে তার জন্য কিন্তু ওটাকে সংকুচিত করে বা কম্প্রেস করে রাখা হয়। তাই একটি সংকুচিত স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি থাকে, একটি সংকুচিত স্প্রিংয়ের মধ্যে কিন্তু স্থিতিশক্তি থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আমাদের আজকে 9 নম্বর কোশ্চেন, চাঁদে একটি বালকের ওজন 300 নিউটন হলে পৃথিবীতে তার ওজন কত? দেখো খুব ইম্পর্টেন্ট আর খুব সোজা কিন্তু একটা কোশ্চেন। সবার প্রথমে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো দুটো কনসেপ্ট কিন্তু তোমাদেরকে আমি এখানে বলবো। দেখো সবার প্রথমে কিন্তু মনে রাখতে হবে, চাঁদে যদি কোনো বস্তুর ওজন 6 হয়ে থাকে, পৃথিবীতে কিন্তু কী হবে, পৃথিবীতে কিন্তু তার 6 গুণ বেশি হবে। অর্থাৎ চাঁদ আর পৃথিবীতে, চাঁদ আর পৃথিবীর ভেতরে যে তোমার গ্র্যাভিটেশন আছে, অর্থাৎ মহাকর্ষীয় বল আছে, তার পার্থক্য কত, তার পার্থক্য কিন্তু 1/6। ঠিক আছে, 1/6 মানে কত, মনে করো কোনো একটা বস্তু চাঁদে আছে, সেই বস্তুটার ওজন যদি মনে করো 60 কেজি হয়ে থাকে, পৃথিবীতে কি হয়ে যাবে, পৃথিবীতে কিন্তু তার ওজন কত হবে, পৃথিবীতে কিন্তু তার ওজন হয়ে যাবে 60 গুণ, আবার কিন্তু তোমাকে 6 করতে হবে। তার কারণ কি, তার কারণ চাঁদের থেকে পৃথিবীর যে মহাকর্ষীয় বল আছে তার মান কিন্তু 6 গুণ বেশি। সেই কারণের জন্য দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু
কিন্তু বলেছে চাঁদে কোনো একটা বস্তুর ওজন 300 নিউটন, ঠিক আছে, 300 নিউটন কিন্তু চাঁদে, তাহলে পৃথিবীতে কত হবে? পৃথিবীতে হয়ে যাবে তার 6 গুণ, অর্থাৎ 300 গুণ 6 অর্থাৎ 1800 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এর থেকে কিন্তু উল্টোভাবেও কোশ্চেনটা করতে পারে। উল্টো কীরকম করতে পারে? যে পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন মনে করো কি বলেছে, 1800 নিউটন বলেছে, ঠিক আছে। এবার চাঁদে তার ওজন কত হবে? ঠিক আছে, চাঁদে তার ওজন কত হবে? দেখো চাঁদ থেকে পৃথিবীতে আসলে ওজন কি হয় না, 6 গুণ কিন্তু বেড়ে যায়, কিন্তু পৃথিবী থেকে চাঁদে গেলে কি হবে? ওজন কিন্তু 6 গুণ কমে যাবে, অর্থাৎ এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তখন কিন্তু আমরা পেয়ে যাব কত? তখন কিন্তু আমরা পেয়ে যাব 300 নিউটন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? এসটিপিতে 1 মোল পদার্থে কত অণু থাকে? ঠিক আছে, এসটিপিতে 1 মোল পদার্থে কত অণু থাকে? দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগে করানো, এটা কিন্তু রিপিটেড একটা কোশ্চেন, তো মনে রাখবে এসটিপিতে কিন্তু যে 1 গ্রাম অণু আছে সেখানে কতগুলো 1 গ্রাম পদার্থে কতগুলো অণু থাকে? তো 6.022 ইন্টু 10⁻23 এতগুলো কিন্তু অণু থাকে, ঠিক আছে। এসটিপিতে 1 মোল পদার্থের মধ্যে কিন্তু এতগুলি অণু থাকে। আর এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে কোন সংখ্যা বলে? এই সংখ্যাটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলা হয়ে থাকে? এই সংখ্যাটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। আবার লিখছি সংখ্যাটা এখানে কত? 6.022 ইন্টু 10⁻23। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলেছে। একটি বস্তুর ওপর সমান ও বিপরীত দিক থেকে একই বল প্রয়োগ করা হলে কার্যের পরিমাণ কত হবে? দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটা কনসেপ্ট শিখতে হবে। মনে করো এটা একটা বস্তু আছে, ঠিক আছে, মনে করো এটা একটা বস্তু আছে। আজকে বারবার এই পেনটাতে একটু সমস্যা হচ্ছে, একটুখানি দাঁড়াবে। হ্যাঁ, মনে করো 1 সেকেন্ড, আবার একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। মনে করো এটা একটা বস্তু আছে, ঠিক আছে, এটা একটা বস্তু আছে। এইবার এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ওপরে মনে করো দুই দিক থেকেই সমানভাবে বল প্রয়োগ করা হচ্ছে। এই দিক থেকেও মনে করো 5 নিউটনের বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক থেকেও মনে করো 5 নিউটনের বল প্রয়োগ করা হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে বস্তুটা কোন দিকে সরবে? বস্তুটা কিন্তু কোনো দিকেই সরবে না। ঠিক মনে করো এই যে বস্তুটা আছে, এটাকে এদিক থেকে আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, আর এদিক থেকে আমি 2 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে কোন দিকে বলটা বেশি? বলটা কিন্তু এই দিকে বেশি, তাই বস্তুটা কিন্তু এই দিকে সরতো, ঠিক আছে। বা এটাকে কিন্তু আমি উল্টো করেও বলতে পারি। মনে করো এদিক থেকে বস্তুটাকে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, আর এদিক থেকে বস্তুটাকে আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে কিন্তু বল প্রয়োগটা এই দিকে বেশি, তাই বস্তুটা কিন্তু এই দিকে সরতো। কিন্তু তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, তুমি দেখবে যে এই যে বস্তুটা আছে এটাকে আমি এখান থেকেও 5 নিউটন বল প্রয়োগ করছি, আবার এখান থেকেও কিন্তু 5 নিউটন বলই প্রয়োগ করছি। আলটিমেটলি কী হচ্ছে? আলটিমেটলি কিন্তু দুই দিক থেকে বলটা সমান পড়ছে, তাই বস্তুটা কিন্তু কোনো রকম স্মরণ হবে না। আর তোমাদেরকে আমি আগেও বলেছি সায়েন্সের ভাষায় যদি স্মরণ না হয় বা ডিসপ্লেসমেন্ট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু কার্যগত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কার্য হয়ে থাকে 0, ঠিক আছে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে? জার্মান সিলভার কার একটি সংকর ধাতু? ঠিক আছে, জার্মান সিলভার কার একটি সংকর ধাতু? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, লিথিয়াম দিয়েছে, সোডিয়াম দিয়েছে, লোহা দিয়েছে আর কপার দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কপার। কপারের কিন্তু একটি সংকর ধাতু কি? কপারের একটি সংকর ধাতু বা অ্যালয় যাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কি? সেটা কিন্তু হয়ে যাবে জার্মান সিলভার। এইবার তোমাদের জন্য কিন্তু একটা এইচডাব্লিউ থাকবে। এইচডাব্লিউটা কি? যে এই যে জার্মান সিলভার আছে, এই যে জার্মান সিলভার আছে, এই জার্মান সিলভারে কোন কোন উপাদান থাকে? ঠিক আছে, জার্মান সিলভারে কোন কোন উপাদান থাকে, আর এই জার্মান সিলভারে কি সিলভার থাকে? এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কপার। কপারের কিন্তু একটা অ্যালয় হচ্ছে জার্মান সিলভার, ঠিক আছে। এবার দেখো এই যে লিথিয়াম আছে, এই লিথিয়াম সম্পর্কে একটা এক্সট্রা ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি। লিথিয়াম কিন্তু সবথেকে হালকা ধাতু, ঠিক আছে। যদি তোমাদেরকে কখনো কোশ্চেন করে যে আমাদের পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু কোনটা, পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু কিন্তু লিথিয়াম, ঠিক আছে, এটাকে মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন। একটি
একটি অসম সোজা, ঠিক আছে, একটি অসম, এখানে একটা কমা হবে, একটি অসম সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কত হবে, ঠিক আছে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে সবার প্রথমে পজিটিভ দিয়েছে, তারপরে নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ দুটোই হবে নাকি জিরো হবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো সবার প্রথমে মনে করো এটা একটা কি, মনে করো এটা একটা মোমবাতি আছে, ঠিক আছে। এবার কি বলেছে, প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা কিন্তু হবে অসম, অর্থাৎ এর সমান হবে না, অর্থাৎ ছোটও হতে পারে বা এটার থেকে বড়ও হতে পারে, ঠিক আছে, ছোটও হতে পারে বা বড়ও হতে পারে। আর কেমন হবে, আর সোজা হবে, কিন্তু উল্টো হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে পোর্শনটা আছে বা এই যে ফ্যাক্টটা আছে, এই ফ্যাক্টটা কখন হবে, যখন কিন্তু দর্পণের যে বিবর্ধন হবে সেটা কিন্তু কি হবে না, সেটা কিন্তু সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। যখনই পজিটিভ হবে তখনই কিন্তু কী হবে না, তখনই কিন্তু অসম হবে, অর্থাৎ সমান হবে না, হয় ছোটো হবে বা না হলে বড় হবে, আর কি হবে না সোজা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন কী বলেছে, লেন্সের যে বিন্দুতে রশ্মি মিলিত হয় তাকে কি বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করবে, মনে করো এটা একটা লেন্স আছে, ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স আছে। মনে করো এখান থেকে একটা আলোর একটা উৎস আছে, একটা মোমবাতি আছে। এবার দেখো যেটা কি হচ্ছে, যেটা কিন্তু সবার প্রথম দেখো আলোটা এইখানে এসে পড়ছে, ঠিক আছে। এই যে পয়েন্টটা যেখানে এসে আলোটা পড়ে সেই পয়েন্টটাকে কি বলা হয়ে থাকে, সেই পয়েন্টটাকে কিন্তু বলা হয়ে থাকে ফোকাস, ঠিক আছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফোকাস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, 20 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে কত মিটার উঁচুতে তুললে 400 জুল কার্যকর হবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করেছো, কিন্তু এখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে। দেখো এখানে কিন্তু mgh ফর্মুলাটাই কাজে লাগবে, কিন্তু এখানে কিন্তু তোমাকে এইচের মান জিজ্ঞাসা করেছে। এতদিন কিন্তু পর্যন্ত তোমাদের mgh এর টোটাল মানটা জিজ্ঞাসা করতো, ঠিক আছে। তোমাদেরকে কি দিয়ে দিত, তোমাদেরকে কিন্তু মাস দিয়ে দিত, তোমাদেরকে কিন্তু জি এর ভ্যালু দিয়ে দিত, তোমাদেরকে কিন্তু এইচ বা হাইট দিয়ে দিত, আর তোমাদেরকে কিন্তু কতটা কার্য হয়েছে সেটা বের করতে হতো। কিন্তু এই যে অঙ্কটা দেখো এখানে কিন্তু তোমাদেরকে কি বলে দিয়েছে, এখানে কিন্তু তোমাদের জি এর ভ্যালু বলে দিয়েছে, কাজ কতটা হয়েছে সেটাও বলে দিয়েছে, তারপরে দেখো কতটা বস্তুর ওজন সেটাও কিন্তু বলে দিয়েছে, কিন্তু কি বলেনি, সেটা কিন্তু বলেনি যে কত উঁচুতে বস্তুটা থাকবে। দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের ওই একটাই ফর্মুলা ইউজ করতে হবে। দেখো mgh মানে কি, mgh মানে হচ্ছে কৃতকার্য বা আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি। তো কত জুল, সেটা কিন্তু 400 জুল, ঠিক আছে। এইবার যদি আমরা ডেটাগুলোকে পুট করি, এখানে কিন্তু 20, অর্থাৎ মাস কিন্তু ছিল 20 কেজি, ঠিক আছে। তারপরে জি কত ছিল, জি কিন্তু ছিল 10, আর আমরা এইচ জানি না, তার জন্য এইচটাকে এরকম রেখে দিলাম, আর 400টা এই পাশে থাকবে। এইবার এই যে 10 আর 20 আছে, এটা কি হবে, এটা গুণ আকারে আছে, এই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ভাগ হয়ে এই পাশে চলে আসবে, এই 0 দিয়ে এই 0 কাটবো, এই 0 দিয়ে এই 0 কাটবো, 2 দিয়ে 2কে কাটবো, তাই এইচ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এইচ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 2 মিটার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16 নম্বর কোশ্চেন, শেভিং মিরারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। দেখো সেলুনে গেলে আমরা যে শেভিং মিরার দেখতে পাই, সেখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, তো মনে রাখবে সেলুনের যে দর্পণগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু বলা হয়ে থাকে অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণ কিন্তু আমাদের যে মিরার বা শেভিং মিরারে কিন্তু অবতল দর্পণ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এবার এই উত্তল লেন্স কোথায় ইউজ করা হয়ে থাকে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি যে গাড়ির যে হেডলাইট থাকে, ঠিক আছে, গাড়ির যে হেডলাইট থাকে সেই হেডলাইটে কিন্তু এই উত্তল দর্পণ সরি একটু ভুল হয়ে গেল। দেখো গাড়ির যে আমাদের হেডলাইট না, গাড়ির যে ব্যাক মিরার থাকে, ঠিক আছে, গাড়ির যে ব্যাক মিরার থাকে সেই ব্যাক মিরারে কিন্তু এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে, অবতল দর্পণ কিন্তু শেভিং মিরার, ঠিক আছে, বা দাড়ি কাটার যে আয়নাগুলো হয়ে থাকে বা তোমরা সেলুনে গেলে যে আয়নাগুলো দেখতে পাও সেগুলো কিন্তু সব অবতল দর্পণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন যৌগটিকে হোয়াইট ভিট্রিয়ল বলা হয়ে থাকে। দেখো আগের দিন কিন্তু ব্লু ভিট্রিয়ল থেকে কোশ্চেন দিয়েছিল, আজকে কিন্তু তোমাদের হোয়াইট ভিট্রিয়ল থেকে কোশ্চেন দিয়েছে। তো মনে রাখবে হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয়ে থাকে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জিঙ্ক সালফেট দিয়েছে, কপার সালফেট দিয়েছে, জিঙ্ক অক্সাইড দিয়েছে, আর কপার অক্সাইড দিয়েছে। দেখো সবার প্রথমে কিন্তু এদের সংকেতগুলো তোমাদেরকে জানতে হবে। জিঙ্ক সালফেট মানে কি, জিঙ্ক সালফেট মানে কিন্তু ZnSO4, ঠিক আছে। তারপরে কপার সালফেট মানে কি, কপার সালফেট মানে কিন্তু CuSO4।
জিঙ্ক অক্সাইড মানে কি? জিঙ্ক অক্সাইড মানে কিন্তু ZnO, ঠিক আছে। আর কপার অক্সাইড মানে কি? কপার অক্সাইড মানে কিন্তু CuO। এবার এই যে চারটে আছে, এই চারটের ভেতর থেকে কোনটাকে হোয়াইট ভিট্রিয়াল বলা হয়ে থাকে? তো মনে রাখবে এই যে জিঙ্ক সালফেট যেটা আছে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে ZnSO4, আর এর সাথে কিন্তু কিছু অণু জলও থাকে H2O, ঠিক আছে। এই যে পুরো যে ফর্মুলাটা আছে এটাকে কিন্তু জিঙ্ক সালফেটের ফর্মুলা বলা হয়ে থাকে। এটাকেই কিন্তু বলা হয়ে থাকে না কি? এটাকেই কিন্তু বলা হয়ে থাকে হোয়াইট ভিট্রিয়াল বা সাদা ভিট্রিয়াল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন নয়? এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। সাইটোকাইনিন দিয়েছে, জিব্বারেলিন দিয়েছে, অ্যাড্রিনালিন দিয়েছে, আর অক্সিন দিয়েছে। এর ভেতর থেকে কোনটা উদ্ভিদ হরমোন নয়? তো উদ্ভিদ হরমোন নয় কোনটা? অ্যাড্রিনালিন, ঠিক আছে। অ্যাড্রিনালিন কিন্তু একটা প্রাণী হরমোন, এটা কিন্তু মানুষের শরীরে থাকে। আর এই অ্যাড্রিনালিনকে কোন হরমোন বলা হয়ে থাকে? এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে অ্যাড্রিনালিন যেটা আছে, এই অ্যাড্রিনালিনের আর একটা নাম কি বা অপর নাম কি? অ্যাড্রিনালিনের অপর নাম কি? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের HW। এবার দেখো এই অ্যাড্রিনালিন থাকে কোথায়? দেখো আমাদের যে কিডনি থাকে, ঠিক আছে, এটা মনে করো আমাদের কিডনি থাকে, এই কিডনির ওপরে কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনটা থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 19 নম্বর কোশ্চেন, বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? ঠিক আছে, দেখো আমি যদি এখানে মনে করো এটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী যাচ্ছে। এইবার মনে করো আমি এখানে বাঁধ দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি বাঁধ দিয়ে দিলাম, অর্থাৎ নদীর যে পথে সেখানে আমি বাঁধ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এই বাঁধ থেকে জলটা মনে করো ছাড়ছি। দেখো নদীর এই যে জল তো এখান থেকে বয়ে আসছে, দেখো নদীর জলটা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে কিন্তু স্টোর হচ্ছে। তাই এখানে কি হবে? স্টোর যেখানেই হয়, মনে রাখবে স্টোর বা সঞ্চিত শক্তি যেখানেই থাকে সেটা কিন্তু স্থিতিশক্তি, ঠিক আছে, সেটা কিন্তু স্থিতিশক্তি হয়ে যাবে। যখনই কিন্তু কোনো একটা জিনিসের স্টোর হয় তখনই কিন্তু সেটা স্থিতিশক্তি হয়ে থাকে। এবার দেখো জল যখন তুমি এখান থেকে ছাড়বে তখন এই ছাড়া জলের মধ্যে কোন ধরনের শক্তি থাকবে? তখন এই ছাড়া জলের মধ্যে কিন্তু আবার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এর আগে কিন্তু আমাদের আরও 26টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে কমেন্টে জানিও। HWর যে অ্যান্সারগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।